মা গো তুই আসবি বলে যত আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোয়াতে সব আলো নিভিয়ে দিলাম। আজকেই হচ্ছিল কাত্যায়নী পূজার দশমী, আর সেই জন্য আমি পুরো রেডি হয়ে গেছি। আর যেহেতু পাড়ার পূজা, পাড়ার সব মেয়েরা আমরা একসাথে বিজয় দশমীর দিনটা খুব বেশি আনন্দ করি। পূজার 5টা দিন আসলে অন্যরকমভাবে কাটলেও বিজয় দশমীর দিনটা আরও বেশি আনন্দপূর্ণভাবে, এবং গ্রামে যত জামাই থাকে, মেয়ে থাকে, তারা অন্য দিন না আসলেও এই বিজয় দশমীর দিন আমাদের গ্রামে কিন্তু উপস্থিত হয়। আর আমাদের পাড়ায় যেহেতু 2টা পুজো হয়, আমরা বিজয় দশমীর দিন আমাদের 2 পাড়ার সবাই 2 মণ্ডপে যায় এবং খুব আনন্দ করি। এবং আমাদের এখানে একটা নিয়ম আছে, দর্পণ বিসর্জনের পরে দুর্গাপূজায় যেরকম 5টা ঘট বসানো হয়, কাত্যায়নী পূজায় কিন্তু 3টা ঘট বসানো হয়। তো সেই 3টা ঘট 3টা ঘাটে বিসর্জন দিতে হয়। অর্থাৎ আমাদের বাড়ির পাশেই কিন্তু নবগঙ্গা নদী। তো নবগঙ্গা নদীর 3টা ঘাট বেছে বেছে দেওয়া আছে, তো সেখানেই দিতে হয়। এরকমই নিয়মটা তৈরি করার। তো দশমীর বিকালবেলায় সবাই রেডি হয়ে আমরা পৌঁছে গিয়েছি। যে দেখি আমার কাকা, তারপরে আমার ভাগ্নি, আমার দিদির মেয়ে, মানে আর আমার কাকাতো বোন, সবাই মিলে ওরা ধুনুচি নাচ করছে। তো অনেক ভিড় ছিল প্রথম দিকে। মায়ের মানে আরতি করব বা মায়ের জন্য সিঁদুর দান করব, এটার জন্য অনেক ভিড় ছিল। পরে ভাবলাম যে একটু পরেই করি। তো কিছুক্ষণ বসে থাকার পরে তারপরে সুযোগ পেলাম। তারপরে মায়ের ওখানে সব কিছু দিয়ে যেভাবে মা বলে বলে দিচ্ছিল পাশের থেকে, সেভাবেই করলাম। যদিও এবার দিয়ে 2বার করছি এইভাবে অর্পণ। আর সত্যি কথা বলতে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে, কারণ ঢাকা শহরে আসলে এতটা শীত বা এত ঠান্ডা না। গ্রামে আসার পর থেকে প্রচণ্ড ঠান্ডা। আর হঠাৎ করে আমি এরকম ঠান্ডার ভিতরে আসার কারণে আমার গলা ব্যথা, জ্বর, তারপরে ঠান্ডা, এত বেশি শরীর খারাপ হয়ে গেছে যে মানে নড়তে চড়তে গেলেও গায়ে হাত পায়ে ব্যথা লাগতেছে, এতটা খারাপ অবস্থা। তো যাই হোক, আমি কালকে হয়তো বা চলে যাব ঢাকাতে, কারণ এখানে আসলে সহ্য হচ্ছে না, আবহাওয়াটা অনেক সমস্যা হচ্ছে। আর ঢাকায় শীতকালেও আবহাওয়াটা যাই হোক মানে মোটামুটি ভালো থাকে, যার কারণে তেমন একটা সমস্যা হয় না। তারপরে আমাদের 2 পাড়ার সবাই এখানে উপস্থিত হলো। আমরা সবাই মিলে এখানে অনেক আনন্দ, নৃত্য, তারপরে ঢাকের তালে ধুনুচি নাচ, অনেক কিছু করলাম। আর আমি আর আমার মেজো কাকা একটা ধুনুচি নাচ করেছিলাম, দেখেছেন হয়তোবা। মেজো কাকাকে বললাম যে আমরা 2জনে করি। আসলে আমাদের পারিবারিক সম্পর্ক বা আমাদের এইদিকে সবাই এইরকমই সম্পর্ক। আর বিশেষ করে দশমীর দিন এতটা সবাই মিলমিশ হয়ে যায় যে কে কাকা, কে দাদু, কে পিসি, মানে সবাই এক হয়ে এত সুন্দর করে আমরা আনন্দ করি। আর দশমীর শেষে গিয়ে আমাদের এখানে গ্রামে যত জামাই থাকে, প্লাস যত ছেলেরা থাকে বাইরে, সবাই একসাথে এই জায়গাটা মিষ্টি তুলে, এবং সেই মিষ্টিগুলো কিন্তু একত্রে করা হয়। তারপরে গ্রামের সবাই একসাথে বসতে দেওয়া হয়। বসে ওই দশমীর পরে ওই জায়গা আমাদেরকে বলে বাদ দশরা। তো বাদ দশরার ওই টাইমটাতে সবাই একসাথে মিষ্টি মুখ করা হয়। তা আমি আর আমার মেজো কাকা একসাথে ধুনুচি নাচটা করছিলাম। আমার খুব ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে ওই আজে বাজে গানের সাথে নাচ করার থেকে আমার মনে হয় ঢাকের তালে সবাই মিলে, আপনি যতজনই থাকুক বা যারাই থাকুক, সবাই মিলে একসাথে ধুনুচি নাচ করুন বা মায়ের আরতি করুন, মায়ের সামনে নৃত্য করুন, সেটা আরও বেশি সুন্দর হয়। আর আমাদের পরবর্তী প্রজন্মকে আসলে এইভাবে আমার মনে হয় শিক্ষাটা দেওয়া উচিত। আর আরেকটা বিষয়, আমি মাগুরাতেও গিয়েছিলাম সন্ধ্যা রাত্রিবেলা। তো সেই পূজাগুলো আমি দেখাবো, এবং আমাদের মাগুরাতে মেন যে কাত্যায়নী মায়ের যে বিগ্রহ, সেই বিগ্রহটা আছে, সেটাও আপনাদের দর্শন করাবো। তারপরে এখানে আমাদের পাড়ার সব মেয়েরা এসেছিলো, আমরা সবাই একসাথে এখানে নৃত্য করছিলাম ঢাকের তালে। আর ম্যাক্সিমাম টাইম যেগুলো আজানের টাইম থাকে, ওই টাইমটাতে সাউন্ড বন্ধ থাকে। তো তখন দেখা যায় যে ঢাক বাজানো হয়, ঢাকের তালে সবাই আরতি করে, নৃত্য করে, এক এক করে এরকম করে আয়োজন করা হয়। তো আমরা সেভাবে এক এক করে সব কিছু করছিলাম। আর আমার আসলে খুবই ভালো লাগছিল যে গত বছর অবশ্য আসতে পেরেছিলাম না, এবছর আসতে পারছি, এই জন্য খুবই ভালো লাগছে। আর এখানে আমার ভাই প্রত্যেকবার এই কাজটা করে। ও কেরোসিন তেল দিয়ে কীভাবে এই মানে মায়ের সামনে এরকম করে এই আগুন জ্বালায়, কী করে যেন। তো যাই হোক, দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু আগে এক কাকা করতো, তো তারপর থেকে এখন আমার ভাই করে। তো জিনিসটা দেখতে ভালো লাগলো, আমার আবার ভয়ও লাগে, কারণ ও মুখের ভিতর কেরোসিন তেল নিয়ে তারপরে এইগুলো করে। আর এদিকে আমাদের ওখানে প্রচুর মিষ্টির দোকান বসে গেছে। আর যেহেতু আমার প্রতিদেব আসেনি, সেই জন্য আমার মেজো কাকাই নিজে সব কিছু, ও টাকা পাঠিয়ে দিয়েছিল। তো সেইভাবে মিষ্টিগুলো কিনে তারপরে ওখানে দেওয়া হচ্ছে। আর এই যে সবাই বসে গেছে মিষ্টি নেওয়ার জন্য। আর যেহেতু এটা আমাদের প্রথম পুজো, এই জন্য আমাদের ফার্স্ট তো হতেই হবে। আর ওই আমার প্রতিদেবও বলেছিল যে যত মিষ্টি দিলে সম্মান থাকে, তুমি তত মিষ্টি দিও। তো আমরা মোট 12 কেজি মিষ্টি কিনে ওখানে দিই, এবং সবাই, গ্রামের সবাই সেখানে বসে সেই মিষ্টি মুখ করে। তো আমরাই ফার্স্ট হয়েছিলাম, তো এটাও আমার খুব ভালো লাগছিল। আর প্রতিদেবকেও
সবাইকেও ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করার জন্য। আর গ্রামের আসলে জামাইদের এই বিষয়টা নিয়ে সবাই অনেক মাতামাতি করে যে কোন জামাই, কার বাড়ির জামাই কত কেজি মিষ্টি দিল, কার বাড়ির জামাই কী দিল, মানে এরকম একটা ব্যাপার থাকে। তো এই জন্য আমার খুব ভালো লাগছিল যে যাক একটা নির্দিষ্ট পরিমাণে একটা মিষ্টি আমরা দিতে পেরেছি এবং সবাই একসাথে বসে যে খেতে পারছি এটাও আর একটা বড় বিষয় ছিল। আর এদিকে হচ্ছে আমি সন্ধ্যাবেলা মানে প্রায় 6টা-7টা বাজে ভাইকে বললাম যে আমি মাগুরার পূজাগুলো যেহেতু দেখিনি, তো আমি মাগুরায় যাব। তো তারপরে রেডি হয়ে আমরা বাড়ির সবাই একসাথে মাগুরায় পূজা দেখতে গেলাম। ওখানে যাওয়ার পরে আপনাদের অনেকের সাথে দেখা হয়েছিল। আমি আপনাদের হয়তো বা চিনি না, কিন্তু আপনারা যে এত ভিড়ের ভিতরে, এত লাখ লাখ মানুষের ভিড়, সেখান থেকে আমাকে খুঁজে বের করে আমার সাথে কথা বলেছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ইভেন আমি একটা মন্দিরে, সাধুয়া মন্দিরে গিয়ে দাঁড়িয়ে আছি, পিছন থেকে একটা ভাই এসে বলছে আমাকে, দিদি তুমি কখন এসেছো? তো আমি জাস্ট অবাক হয়ে গেছি, আমার বাড়ির লোকও অবাক হয়ে গেছে, কারণ আমিও তাকে চিনি না, এমনকি আমার বাড়ির লোকও চিনে না। তো সে যেহেতু একদম এত আপন করে এসে আমাকে বলছে যে দিদি তুমি কখন এসেছো, তো বিষয়টা আসলে জাস্ট মানে আমাকে অবাক করে দিয়েছে যে এতটা আপনভাবে সবাই আমাকে বা এতটা কাছের ভাবেন আপনারা, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আর আমাদের এখানে কিন্তু শুধু বাংলাদেশ না, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বেস্ট যে প্রতিমা তৈরি করা যে শিল্পীরা থাকে, অর্থাৎ মৃত্তিকা শিল্পী, তারা এসে আমাদের এখানে প্রতিমা তৈরি করে। আর সবচেয়ে সুন্দর প্রতিমা হয়েছিল হচ্ছে আমাদের যে চঞ্চল বাবাজির আশ্রমের ওখানে, ওই জায়গাটা যে কাত্যায়নী মায়ের যে প্রতিমাটা তৈরি করা হয়েছিল, ওটাই হচ্ছে মেন কাত্যায়নী মায়ের প্রতিমা। অর্থাৎ ওইখানে গেলে কিন্তু দেখতে আপনারা যারা দেখেছেন বা 64 জেলা থেকেই কিন্তু বা ভারত থেকে অনেক দেশ থেকে অনেকে এসেছিল প্রতিমা দেখতে, যারা এসেছিলেন তারা ওই প্রতিমাটা দেখেছেন যে আরও কয়েকটা প্রতিমাতেও দেওয়া হয়েছে যে মায়ের কোলে গোপাল, অর্থাৎ মাতা কাত্যায়নীর কিন্তু আসল রূপই এটা, যে মায়ের কোলে গোপাল থাকবে। এবং মা যশোদা কিন্তু এই কাত্যায়নী ব্রত করেছিল শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে সন্তান রূপে পাওয়ার জন্য এবং গোপালকেই পাওয়ার জন্য। এই জন্য মাতা কাত্যায়নী গোপালকে কোলে করে নিয়ে এসেছিল মর্তে, আর সেটাই এখানে এই পূজার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। তো পুরো বিষয়টা এখানে দেখলে আপনারা বুঝতে পারছেন। আমার এই প্রতিমাটা দেখে এত ভালো লেগেছে, মানে ভগবানের এই রূপ প্লাস মায়ের কোলে এইভাবে থাকা, পুরো বিষয়টা অনেক সুন্দর ছিল আর দেখে খুবই ভালো লাগছিল। তারপরে ওখান থেকে প্যান্ডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক টাকা খরচ করে। আমাদের মাগুরা জেলাতে এই কাত্যায়নী পুজোতে প্রায় মানে কোটি কোটি টাকা খরচ করে এইভাবে পূজার আয়োজন করা হয়। আর পুরো প্যান্ডেল, তারপরে মানুষের ভিড়, সব কিছু দেখলেই আসলে বুঝতে পারবেন যে কত মানুষের আয়োজন করা হয় এবং কতটা মানে ভালোভাবে বা জাঁকজমকপূর্ণভাবে এটা সাজানো হয়। তো পুরো বিষয়টা অনেক ভিড় হয়ে গিয়েছিল। আর একটা মানে বিষয়, হঠাৎ করে মায়ের শরীরটা খারাপ হয়ে যায়। আমরা যখন পূজা দেখতে যাই তো তখন মার হঠাৎ করে গা হাত পা কাঁপা শুরু করে এবং মার অনেক অস্থির লাগে। তারপরে আমরা ওখানে পাশে একটা ডিসপেন্সারি ছিল, সেখানে নিয়ে গিয়ে মায়ের প্রেশার চেক করে দেখি যে 160/110, এবং মার শরীরটা আসলে অনেক খারাপ। তারপরে জ্বর এসেছে, মানে চারদিক থেকেই সে অনেকটা অসুস্থ। আর এখানে একটা বড় বিষয় আমি লক্ষ্য করেছি যে আমার পুষ্টিতে হচ্ছে উল্লেখ করা ছিল যে এই 25 সালের শুরুর দিকে, অর্থাৎ আমার 24 সালের শেষের দিকে এবং 25 সালের শুরুর দিকে আমার মা প্রচণ্ড পরিমাণে অসুস্থ থাকবে এবং আমার মায়ের শরীরের দিকে বিশেষভাবে যত্ন নিতে বলা হয়েছিল। তো বিশ্বাস করবেন না, আমার কুষ্টিতে যা লেখা ছিল ঠিক সেটাই ঘটছে এবং আমার মা শরীরটা আসলেই খুবই খারাপ। তো সবাই কৃপা আশীর্বাদ করবেন। আর যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে ওই জন্য আমার মনে হয় সবারই শরীর খারাপ হচ্ছে, কিন্তু আমার মায়ের আগে লো প্রেশার ছিল, হঠাৎ করে হাই প্রেশারটা হয়ে গেছে এবং এমনকি 3-4 বছর ধরে সে হাই প্রেশারের কারণে অনেকটাই অসুস্থ। তো এই সব কিছু মিলিয়ে আসলে আমি এই বিষয়টা নিয়ে অবাক হয়ে গেছি যে কিভাবে একটা মানুষের জন্মকুণ্ডলিতে যা লেখা থাকে সেগুলো যে সত্যি হয় সেটা আসলে বাস্তব জীবনে না দেখলে বিশ্বাসই করতাম না। আগে এগুলোকে আমিও কুসংস্কার অনেক কিছু ভাবতাম, কিন্তু এগুলো আসলেই সত্যি। তো যাই হোক, তারপরে পুজো দেখে আমরা পাড়ার পুজোয় চলে আসলাম। এখানে হচ্ছে ভূতের একটা নাচ হয়েছিল, যেটা দেখে সত্যি কথা বলতে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমার কাকা তো এত ভয় পেয়েছে যে ও পুরো 1 ঘন্টা এরকম আমার আঁচলের নিচে ঢুকেছিল। মানে যতক্ষণ অনুষ্ঠান হয়েছে ও আর ওখান থেকে বেরই হয়নি, ওইভাবে আঁচলের নিচে ঢুকে একদম লুকাইছিল, ও বের হবেই না, এত পরিমাণে কান্নাকাটি করছিল, ভয় পেয়ে গেছে। তারপরে ওখানে আমাদের একটা মোমবাতি প্রজ্বলনের একটা অনুষ্ঠান করা হয়, গ্রামের মেয়েদের নিয়ে অনেক প্রকার অনুষ্ঠান করা হয়। তো যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই আমার মায়ের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।